দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিওগরের সাক্ষাৎ বাংলাদেশের ভূমিতে এইটা শিষ্টাচার বহির্ভূত। আপনার কি মনে হয়? আপনাকে এটা তো ঠিক আছে, এটা ঘটনা যে ঠিক আছে, এটার আমি একটা প্রতিক্রিয়া জানাচ্ছি বা আমার উপলব্ধি বিশ্লেষণ বলছি। তার আগে যেটা এখনো হট কিনা জানি না বাংলাদেশে, আগামী ৫ই আগস্ট শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে মিলিত হচ্ছেন দিল্লিতে। জি, তো ওই সেটা বিষয়টা হচ্ছে ওইটা নিয়ে বিষয়টা আমরা হচ্ছে কথা বলবো, যেটা একটা প্রশ্ন আছে। আচ্ছা, সেটা প্রশ্ন আছে যখন, ঠিক আছে, ওটা পরে থাক, তোলা থাক। ওটা তোলা থাক, পরে বরং বলব। জি, আমার কাছে সর্বশেষ এখন এইটা একটা নতুন ঘটনা দেখলাম। আচ্ছা, যেটা বলছেন যে জামায়াতের আমির বলছেন, তার তো প্রশ্নটা করা উচিত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ইয়েস। এই বিষয়ে দীনেশ ত্রিবেদী বা কি উত্তর দেবেন? আর অথবা তিনি করতে পারতেন, যদি ট্রাম্প পর্যন্ত পৌঁছাতে না পারেন, ওখানে যিনি অ্যাম্বাসেডর আছেন আমেরিকার, তাকেও প্রশ্ন করতে পারেন। একসময় তো তাদের আমেরিকান এম্বাসিতে খুবই যাতায়াত ছিল, দহরম মহরম ছিল, কত কিছু ছিল, তাই না? সবাই জানেন। জামায়াতের শিবির করা ৪০-৪৫ জন সেখানে চাকরিও করতেন, যাদের অবশ্য পরবর্তীকালে আর চাকরি নেই, এখন ১ জন ২ জন আছে। ওদের তো অ্যাপয়েন্টমেন্টও লাগতো না, সরাসরি ঢুকতে পারতো যে কোনো মুহূর্তে চাইলে। সরাসরি অ্যাপয়েন্টমেন্টও ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সেটা আর নেই আর কি। যাই হোক, এখন আমার মতে উত্তর দুটো। এক, তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নটা জানতে চাইছেন যে কেন সার্জেই গোরকে আমেরিকা বাংলাদেশ প্রশাসন থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বলা হলো না বা সতর্ক করা হলো না যে আপনি তৃতীয় একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করছেন। অথবা তিনি ব্রেন কিংস্টন, তাকে ওরা মনে করেন যে আমেরিকা তাদের ভীষণ পক্ষের লোক। তারা তাদেরকে জিজ্ঞেস করলেও পারতেন। সুতরাং এই বিষয়ে তো আমার তো বলার কিছু নেই। দীনেশ ত্রিবেদী তিনি সাক্ষাৎ করতে তিনি তো চাননি, সার্জেই গোর চেয়েছেন। সেই জন্য তিনি সকালবেলা তার হোটেলে গেছেন এবং আমি শুনেছি যে ৮টা ১০ থেকে ৯টা ৪০ দীর্ঘ বৈঠক হয়েছে। তারপরে তিনি কক্সবাজারে যান। দীর্ঘ সময় ধরে যে কথাবার্তা হয়েছে, আলাপ হয়েছে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কেউই কিছু জানাননি। ফলে এই বিষয়ে তো বলা যাবে না। নিঃসন্দেহে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রাশেদ ভাই, মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে বলি, তারা ওই রিপোর্টের লাইনকে তারা বলা যায় না। কারণ এই সময় কথা বললে শুনতে পাবেন না, ভয়েসটা লো হয়ে যায়। জি, জি। ফোনটা না কাটলে কথা বলা যাবে না। আর এই ফোনেতে ফোন আসতেই থাকে, এর সমস্যা। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের মিডিয়ার প্রতি সম্মান জানিয়ে বলছি, তারা একটি রিপোর্টের ২টি মাত্র লাইনকে তারা উল্লেখ করে তারা বেশ গদগদ হয়ে গেলেন যে শেখ হাসিনাকে ভারত বলে দিয়েছে। পার্লামেন্টেও নাকি আলোচনা হয়েছে। পার্লামেন্টে কোনো আলোচনাই হয়নি। কিছুই জানেন না। কারণ হচ্ছে ওটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। রিপোর্টটা গত বছরের, এবং সেই সময় মনে আছে যে হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যখন ভারতকে একটা কড়া চিঠি দিয়েছিলেন, তার প্রত্যুত্তরে ভারত যা জবাব দিয়েছিল, যেটা লিখিত আকারে, যেটা প্রকাশ্যে, সেটা হচ্ছে ভারত কখনো রাজনীতিতে প্রশ্রয় দেয় না। রাজনীতি করার জন্য শেখ হাসিনা এখানে আছেন, তিনি সম্মানিত অতিথি হিসেবেই আছেন, কিন্তু তাকে কোনো রাজনীতি করার দেওয়া হয় না। ফলে সেই সময়কার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইটা, সেই জবাবটাই আবার স্ট্যান্ডিং কমিটিতে উল্লিখিত হয়েছে, এবং সেটা স্ট্যান্ডিং কমিটি বলেছে এটা সরকারের পক্ষে ভালো সিদ্ধান্ত। কিন্তু ওইখানেতেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না। ওখানেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্কে ভিত্তি একটাই, ৭১ মুক্তিযুদ্ধ, এছাড়া কিচ্ছু নয়। সেগুলো ওখানে লেখা আছে, সেগুলো কোথাও ছাপা হয় না। ছাপা হয়েছে একটা লাইন রাজনীতি। এরপরে তো এখন শেখ হাসিনা সেই অক্ষম জবাব দিলেন। আমি এখনো বলছি, যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকে যদি বলেন, আমি বলব না, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা করছেন ওটা তো রাজনীতি না। রাজনীতি তো মাঠে ময়দানে নেমে করতে হয়। মাঠে ময়দানে নেমে তিনি তো রাজনীতি করছেন না। তিনি তার ৫ই আগস্ট তিনি এই ভারতে আশ্রয় পেয়েছিলেন।
তার এতদিন ২ বছর পরে তার কেমন কাটছে, কেমন সময়, কি ভাবছেন তিনি। যদিও এর হেডলাইন শিরোনামে দেওয়া আছে হোম কামিং, মানে তিনি দেশে ফিরছেন সেই উপলক্ষে এটা। এখন ফলে খুবই ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। এখন ব্যাপার হচ্ছে যে যারা লিখেছিলেন যে রাজনীতি করতে দেওয়া হবে না, তারা দয়া করে এখানে আসুন, এসে শুনে যান। এই শেখ হাসিনা কি বলছে। শেখ হাসিনা একা নয়, এখানে সজীব ওয়াজেদ জয়ও থাকবে। আ তবে তিনি, আমি শুনেছি তিনি অডিও মারফত থাকবেন। মানে শেখ হাসিনাও অডিও মারফত থাকবেন, ভিডিও নয়। আগে একবার বলেছিলাম বলে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। আপনি বলেছেন ভিডিও। আমি কিছুই বলিনি। ভিডিও আমি বলেছি তিনি উপস্থিত হবেন। আজ আবার বলছি ৫ই আগস্ট শেখ হাসিনা উপস্থিত হবেন। কিন্তু অডিওর মাধ্যমে হবে। ভিডিও তো এখনো হচ্ছেন না। তাহলে এ নিয়ে বাকি তো পুরনো সাবেক শিক্ষামন্ত্রী তিনি থাকবেন, আরো কিছু কেউ থাকবেন যাদের নাম ওখানে দেওয়া আছে। ছাত্রলীগের নেতা ইত্যাদির নাম দেওয়া আছে। জি, এখন আমি জি। এটা সজীব জানি ওয়াজেদ যে জয়ও থাকবেন। হ্যাঁ, বললাম তো সাজিব ওয়াজেদ জয়াদু থাকবেন। তিনি সরাসরি থাকবেন। তিনি হচ্ছেন ভিডিও মারফত থাকবেন। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের এখানকার বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে নড়ে চড়ে বসেছেন এবং তারা ভারত সরকারের উপর একটা চাপ তৈরি করারও চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আগের বারও করেছিলেন, তাতে কোনো লাভ হয়নি। এখন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবকে ভারত সরকার কি করে বলবে যে তোমরা এমন কোনো অনুষ্ঠান করো না? এটা তো বিদেশে ভারতের মুখ পুড়বে। সব দেশ তো বাংলাদেশ নয় না? বাংলাদেশে আপনি যা খুশি তাই নির্দেশ দিতে পারেন সাংবাদিকদের। সেটা চলেও, তারা মেনেও নেয়। আর যারা মানেন না তারা জেলে যান। কিন্তু ভারতে তো এটা করা সম্ভব না। ফলে সেইজন্য এখন দেখা যাক, এখনো সময় আছে। আজকে ২ তারিখ, ৫ তারিখে ঘটনাটা ঘটবে সন্ধ্যে ৬:৩০ তো আশা করি এবং এফসিসি যেটা তাদের ফেসবুক লাইভও আছে। ফলে লাইভে যে যেখানে আছেন ভারতীয় সময় ৬:৩০ তারা যদি ফেসবুক দেখেন তাহলে দেখতে পাবেন আশা করি। আমি একজন শ্রোতা হিসেবে যাবো আরকি ওখানে। আচ্ছা, আপনি ওখানে উপস্থিত থাকবেন। তো দাদা, না ভারত শ্রোতা সরকার রাজনীতি কোনটাকে মনে করে? যদি ধরেন যন্তর মন্তরে গিয়ে শেখ হাসিনা ভাষণ দিত আর আওয়ামী লীগ নেতারা ওখানে জয় বাংলা স্লোগান দিত, তাহলে এটা তো রাজনীতি। হ্যাঁ, তখন হয়তো লাঠি, টিয়ার গ্যাস চলতে পারত। সেগুলো হ্যাঁ। রাজনীতি। এখন এটা তো তাই না? মানবাধিকার যেরকম সংস্থা বা কারো সাথে কথা বলা, এটা কি রাজনীতির ভেতরে পড়েনি? এগুলো রাজনীতি। মানবাধিকার সংগঠনের লোক নিউ ইয়র্ক থেকে আসছেন তিনি। তিনি তার সঙ্গে কথা বলবেন এবং সেখানে মিডিয়া থাকবে। মানে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব হলো যে বিদেশের গণমাধ্যমে চাকরি করেন যারা দিল্লিতে অবস্থিত তাদের। এটা তাদের এটা ক্লাব। এটা ভারতীয় প্রেস ক্লাব নয়। প্রেস ক্লাব হলো ভারতীয় সাংবাদিকদের ক্লাব। আর সেই ক্লাবটা হলো বিদেশি সাংবাদিকদের ক্লাব। তাহলে আমি তো বলছিলাম যে ক্রমাগতই তিনি তো শেখ হাসিনা ক্রমশ সেই পশ্চিমা গণমাধ্যমের কাছে লাগাতার তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিয়ে চলেছেন। এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে যেটা আছে সেটাতেও তিনি ভাষণ দেবেন। আমি আমি শেষ পর্যন্ত জানি না কি হবে, এখন কতটা কি বলতে পারছি না। আশা করছি অনুষ্ঠানটা হবে এই আরকি। দাদা, এদিকে আমার আরেকটা প্রশ্ন যেটা, সার্জিও গোর তো নিজস্ব অফিস আছে দিল্লিতে। এরপরও উনি কেন বাংলাদেশেই দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে হবেন? আবার মিটিং শেষ, দীনেশ ত্রিবেদী সাহেব আবার রাতের বেলা দিল্লি চলে গেলেন। আজকে সার্জিও গোরও সম্ভবত বাংলাদেশ ছেড়েছেন। ব্যাপারগুলো কেমন? না, এর মধ্যে পুরোটা সবটা সত্য নয়। সবটা সত্য নয়। তার কারণ হচ্ছে সার্জিও গোর কেবলমাত্র ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত নন। তিনি দক্ষিণ এশিয়ার একজন ট্রাম্পের বিশেষ দূত। ফলে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যেই তার ঘোরাফেরা হবে এবং তার সঙ্গে মধ্য এশিয়া। আগামী দিনে তো বোধহয় কাজাখস্তানে এসসিও মিটিং হচ্ছে, সেখানেও যেতে পারেন সার্জিও। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকটা দিল্লিতেও আগে হয়েছিল। যখন দীনেশ ত্রিবেদী ঢাকা যান তার আগে। আর দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সার্জিও ঘোরে বহু পূর্ব পরিচিত। তিনি ঘনিষ্ঠ বন্ধু, এ কথাও বলেন। তো তার প্রোগ্রামটা ঘোষিত ছিল না। সার্জিও গৌড়ও যেমন কোনো টুইট করেননি, দীনেশ ত্রিবেদীও কোনো টুইট করেননি। কিন্তু বৈঠকটা হয়েছে এটা সকলেই জানেন। সেটা দিল্লিতেও যেহেতু দীনেশ ত্রিবেদী এখানে আছেন, তারপরে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা ঘটনা ভুল ঘটেছে আসলে আমারই কারণে। কারণ আমি ১ম দিনে বলে দিয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে আসছেন। তা নয়, তিনি গেছেন কলকাতায়।
কলকাতায় গেছেন, কারণ তিনি কলকাতা থেকে চলে আসার পর তার আর বাড়িতে যাওয়া হয়নি। ফলে তিনি শুক্র শনি ছুটি ছিলেন, তিনি ২ দিনের ছুটিতে তিনি কলকাতা গিয়েছেন নিছক পারিবারিক কারণে, এবং তিনি বোধহয় আজকে ফিরেও গেছেন মনে হয় ঢাকায়। সেটা ঢাকার লোকেরা বলতে পারবে। তিনি আজ বা কাল, কারণ আজকে তো রবিবার থেকে তো বাংলাদেশে তো সরকারি কাজের ছুটি, কাজের দিন। ফলে সেই কারণে হয়তো তিনি হয়তো ফিরেও গেছেন। ফিরে যাওয়ার কথাই ছিল। ২ দিনের জন্য এসেছিলেন, চলে গেছেন। দিল্লিই বা আসেননি তিনি। এখন দিল্লি এসছেন কিনা, পরে কলকাতা থেকে দিল্লি এসছেন কিনা, না আমি এই খবর পাইনি। জানি না। কিন্তু আমি জানি উনি আমাকে অন্তত বলেছিলেন, উনি আসার পরেই আমি উনাকে যোগাযোগ করি। তো উনি বললেন, "আমি কলকাতায় আছি, দিল্লিতে নেই। আমি আবার চলে যাব, ফিরে যাব।" এ কথাই বলেছেন। ফলে খাদ্য এগুলোর সঙ্গে তার কি আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হন। দাদা, এদিকে আমরা যতটুকু শুনলাম সার্জিও গোর নাকি আওয়ামী লীগের একজন নেতা, যেটা এখন পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে ওনার সাথে সম্ভবত ওয়েস্টিন হোটেলেই দেখা করেছেন, মিটিং হয়েছে বা অন্য কোথাও দেখা হয়েছে। এই ব্যাপারটা কতটুকু জানেন বা এটা সত্যতা কতটুকু? কার্যকরের যে মানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার তো সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিল, কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নৈশভোজে তিনি থাকেননি। নৈশভোজ না করে তিনি ফিরে গিয়েছিলেন। এবং আমি আজকে আরো কিছুটা তথ্য পেয়েছি ভেরিফাই করার জন্য। সেটা হচ্ছে যে এটা কিন্তু দুপুরেই আমেরিকান এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে তিনি কিন্তু বৈঠকের পর থাকবেন না। কোন নৈশভোজ হবে না। এবং নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নৈশভোজটার ব্যবস্থা করা হয়নি। কারণ তিনি অন্যত্র তার কোনো জরুরি কাজ আছে। বলে তিনি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলেই ফিরে যান। এবং সেখানে সেই সময়টাতে দেখুন, সেই সময়টা নিয়ে একটা চর্চা আছে যে সেখানে সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির জিএম কাদের, এদের সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একমাত্র আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করছেন। তারা এও আমাকে বলেছিলেন যে সার্জেগো ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ এভেইলেবল ছিলেন না। ফলে তাকে, সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে। অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। কিন্তু ১ম এ খবর ছিল সাবির হোসেন চৌধুরী কিঞ্চিৎ ভয় পাচ্ছেন। তিনি দেখা করতে চাইছেন না। কিন্তু আমেরিকার ব্যাপারে তো তার একটু দুর্বলতাও আছে। এবং তিনিও আমেরিকার ঘনিষ্ঠ। ফলে একেবারে সার্জিওকে উপেক্ষা করবেন এটা নাও হতে পারে। সেই কারণেই হয়তো এসেছিলেন, কিন্তু সেখানে যারা বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ তারা তো প্রবল পাহারা দেয় সেখানে। ফলে তাদের কাছে নিশ্চিত খবর থাকবে যে তিনি দেখা করেছেন কি করেননি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অফিসিয়ালি খবরটাকে খণ্ডনও করতে পারে যে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এরকম নয়। ফলে আমি নিজে থেকে কিন্তু ১০০ ভাগ আমি আওয়ামী লীগ থেকে নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, শীর্ষ স্তরে মানে ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যেই কেউ আমাকে বলেছেন যে হ্যাঁ, দেখা হয়েছে। কিন্তু আচ্ছা, আচ্ছা। এটা আওয়ামী লীগ সূত্রে। কিন্তু এটা আমি অন্য সূত্রে সাবির হোসেন চৌধুরী বা জিএম কাদের আমি শুনেছি তার ফোন সুইচ অফ রয়েছে। ফলে তাকে পাওয়া যায়নি। তবে আমি জানি না, তার সঙ্গে কথা বললেই জানা যেতে পারে। আর বাংলাদেশ সরকার এই বিষয়টা বলতে পারে যে সত্যি দেখা হয়েছিল কি হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না, জুলাই বিপ্লবের যারা নায়ক তাদের কারুর সঙ্গে সার্জিও ঘোষ দেখা করে। না ইউনূস, না জামায়াতের আমির, না এনসিপি। তাদের কারুর সঙ্গে তিনি দেখা করেন। তিনি দেখা করলেন ভারতের হাই কমিশনার আর জল্পনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কিন্তু বিএনপির কোন নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেননি। এবং তিনি আ পররাষ্ট্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন। কিন্তু রাজনৈতিক স্তরের বৈঠক, থিংক ট্যাঙ্ক যেগুলো সব রটানো আগে বলা ছিল, কিসের সব বিশেষ কিছু সম্পাদকদের সঙ্গে তার বৈঠক, হুম, হুম। এগুলো কোনটাই ঘটেনি। ফলে জুলাই বিপ্লবের নায়কদের কি আমেরিকা উপেক্ষা করছে? জানি না, প্রশ্নটা করলাম। তবে এদিকে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে ২ ঘন্টা বৈঠক ছিল আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে।
20 থেকে 25 মিনিট নাকি বৈঠক ছিল তারেক রহমানের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু 55 মিনিট বৈঠক ছিল দীনেশ ত্রিবেদীর সাথে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যেবেলায় হোটেলে এমন কোনো ফিডব্যাক পেয়েছিলেন সার্জিও, যেটা তিনি ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানেন তো সরকারি যে দল তার সঙ্গে কথা বললে সেটা ভেরিফাই করা যাবে না। সেজন্য তিনি দীনেশ ত্রিবেদী যিনি হাই কমিশনার, যিনি তার পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কি? সেই গ্রাউন্ড রিয়েলিটিটা সম্পর্কে তিনি দীনেশ ত্রিবেদী তাকে হয়তো ব্যাখ্যা করেছেন, বলেছেন। এটুকুই মানে আমি মোটামুটি যতটুকু আভাস ইঙ্গিতে বুঝেছি আর। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা মিটিংটা হয়েছে 2 ঘন্টা, এরপরে যখন সাংবাদিকরা প্রায় 10টা প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে। বিভিন্ন বিষয়ে, যে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে না, এই ভারত বিষয়ে কথা, উনি সব জায়গায় বলছেন না, না, না। তাহলে এই 2 ঘন্টা ওনারা কি করেছেন? ওখানে কি প্রেমালাপ হয়েছে বা একজন আরেকজনকে ফুল দিয়েছে আই লাভ ইউ এরকম কিছু হয়েছে নাকি? না, কতগুলো আমেরিকার তো ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমেরিকা তো বলেছে তারা বিজনেস টিম পাঠাবেন এখানে, ব্যবসা তারা করতে চান। রিপাবলিকান আমেরিকানরা তারা ব্যবসা নিয়ে বেশি আগ্রহী। ফলে ব্যবসায়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আরেকটা হয়েছে আলোচনা, যেটা আমার মনে হয় আমি যেটা শুনেছি বৈঠকের পরেই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে প্রায় দৌড়ে গিয়েছিলেন। কারণ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে যে প্যাক্সিবিকা নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে গোয়েন্দাগিরির একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স তারা তৈরি করেছেন, যেটাতে ভারতও আছে, মূলত চীন বিরোধী। সেটাতে তারা চান যে বাংলাদেশ তাতে সামিল হোক। কারণ বাংলাদেশ চীনের এরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে নীতিগত সম্মতি তারা দিয়ে বসেছেন যে তারা তার শরিক হবেন। এবং গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ছোট আকারের একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছিল যে চীনের ওই প্রস্তাবটাকে তারা গ্রহণ করছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যে প্যাক্সিলিকা, সেটাতে কিন্তু কোনো তারা এখনো সম্মতি দেননি। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা, ভারত যেখানে একজোটে সামিল, এবং আমি তো বরাবরই বলছি যে আমেরিকা ভারত ইদানিংকালে বাংলাদেশের বহু বিষয়